নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি জিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর উইথ জেবি। মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন কারণবশত আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই ঝটপট বেরিয়ে পড়লাম নতুন এক জায়গার সন্ধানে আর করে ফেললাম একটা ভিডিও। তো এবারে আমাদের ডেস্টিনেশন ছিল মঙ্গলগঞ্জ, নীলকর সাহেবের কুটি এবং বিভূতিভূষণ অভয়ারণ্য। তাহলে দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা। বন্ধুগণ, জিপটার চ্যানেলে আমরা সব উপস্থিত। সকাল সকাল আমরা ভোরবেলা চলে যাচ্ছি। জিপটা লেট করে এসছে বলে আমাদের লেট হয়ে গেল গাইস। বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল একটু জঙ্গলের দিকে ঘুরতে যাওয়ার। তো যাই হোক, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে খুঁজে বার করলাম এই বিভূতিভূষণ অভয়ারণ্য মঙ্গলগঞ্জ পারমাদান এই জায়গাটাকে। তো যেই খুঁজে বার করলাম সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে ঠিক করে ফেললাম তাহলে ছুটির দিন দেখে চট করে ঘুরে আসা যাক। যেহেতু আমরা 4-5 জন বন্ধু মিলে গেছিলাম, তাই আমরা ডিসাইড করেছিলাম আমরা বাইকে করেই যাব। এখন তো শুধু ঘুরতে যাই না, ঘুরতে ঘুরতে ভ্লগও করতে হয়। তো যেহেতু ঘুরতে ঘুরতে ভ্লগ করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই, তাই আমাকে যেখানেই যাই সেখানকার প্রচুর ইনফরমেশন জোগাড় করতে হয়। আমরা হয়তো বাইকে করে গেছি ঠিক কথাই, আপনারা চাইলে অন্যভাবেও যেতে পারেন। তো কীভাবে যেতে পারেন, কোথায় গিয়ে থাকবেন, কি দেখবেন, সবটাই আমি বলতে যাব। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি আর আমার বাড়ি যেহেতু চন্দননগরে, সেই জন্য আমরা প্রথমেই নদী পার হয়ে চলে এসেছিলাম কাকিনাড়া থেকে আমরা সোজা উঠে গেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। সেখান থেকে আমরা চলে গেছিলাম NH-12। পায়রাডাঙ্গা মোড়, এটা ঘাটিগাছা গ্রাম। এখান থেকে আমরা এবার যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এখন আমরা একটু টি ব্রেক নিচ্ছি, একটা বিস্কুট নিয়েছি আর চা। বেশ কম্বিনেশন এবার। NH-12 ধরে পায়রাডাঙ্গার মোড়ে এসে আপনাদের ডেস্টিনেশন হবে নাটাবেড়িয়া। আমি শুরুতেই বলেছিলাম যে বাইকে ছাড়াও আরও বিভিন্নভাবে কিন্তু এখানে আসা যায়। তো চলুন সেগুলো বরং আপনাদের সাথে বলতে যাই। আপনারা যদি বাইকে করে না আসেন তাহলে সেক্ষেত্রে খুব সহজ উপায় হচ্ছে ট্রেনে করে আসা। ট্রেনে করে কিভাবে আসবেন না, ট্রেনে করে দুভাবে আসা যায়। এক, শিয়ালদা থেকে আপনারা চাকদায় আসুন, চাকদা স্টেশনে নেমে সেখানে বাসে করে চলে আসুন নাটাবেড়িয়া থেকে টোটোয় করে চলে যান মঙ্গলগঞ্জ। অথবা 2, শিয়ালদা থেকে আপনারা চলে যান বনগা থেকে টোটো করে যান টাউন হল থেকে অটো করে চলে যান নাটাবেড়িয়া থেকে টোটো করে চলে যান কুটি। আমরা যেমন বাইকে যাচ্ছি, আমাদেরও গন্তব্য কিন্তু নাটাবেড়িয়া হয়ে আমরা অবশ্য বাইক মারফতেই চলে যাব মঙ্গলগঞ্জ নীলকর সাহেবের কুঠিতে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতেই আমরা কিন্তু কুঠির সামনে চলে এসেছি। মঙ্গলগঞ্জের প্রধান আকর্ষণই হলো এই নীলকর সাহেবের কুঠি। আজ যাহা নতুন, কাল যেন তাহাই প্রাচীন। এক সময়কার নীলকর সাহেবের এই বাংলো আজকে যেন হানাবাড়ি। স্থানীয়রা অবশ্য এটাকে ভূত বাংলোই বলেন, কারণ রাতের বেলা নাকি এই বাংলোয় বিভিন্ন রকম অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে। যদিও আমরা সকালবেলা এসেছি এবং আমরা একটা ডে ট্যুরে এসেছি, রাতের বেলাটা দেখতে পাবো না, কিন্তু বাংলোটা তো ঘুরে দেখতে অসুবিধা নেই। তাহলে চলুন আপনাদের বরং এই বাংলোটার অবশিষ্ট যেটুকু আছে সেইটুকু একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখুন, এইটা হচ্ছে ওপরটা। এই ওপরটা তো আমরা এবার যাব। তার আগে একটু পেছন দিকটা দেখে নিই। পেছন দিকে রয়েছে জঙ্গল। এই যে পেছন দিকে রয়েছে জঙ্গল, আর এখানে আশপাশে কোথাও একটা পিকনিক হচ্ছে, সেই জন্য গান বাজছে। এদিকে রয়েছে একটা ঘর, হ্যাঁ এদিকে রয়েছে একটা ঘর। আর এদিকে দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত। ওপরে যাবি তো? আচ্ছা, এই ওপরে না, এই ওপরে। তো এবার আমরা উঠছি ওপরে। আর এখান দিয়ে দেখুন উঠতে গিয়ে দেখছি সিঁড়ি ভাঙা। বাহ, এইখান দিয়ে যেতে হবে। তা আমরা এ পাশ দিয়ে উঠতে পারবো না, আমরা যাবো এবার ওপাশ দিয়ে। এবার আমরা উল্টো দিক দিয়ে ঢুকছি। আরে বাপরে, এই যে এরকম অবস্থা সিঁড়ির। রীতিমতো কষ্ট করে উঠতে হচ্ছে আমাদের। প্রসঙ্গত বলে রাখি, এটা কিন্তু কোনো রাজপ্রাসাদ নয়, এটা শুধুই একটা বাংলো, খুবই ছিমছাম একটা দোতলা বাংলো।
তাই এখানে আসার আগে বিশাল কিছু দেখবেন এই জাতীয় এক্সপেকটেশন নিয়ে কিন্তু আসবেন না। এবং বাংলোটুকুর খুবই অল্পই মানে ভগ্নাবশেষ অবশিষ্ট পড়ে রয়েছে। ওপরটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওপরটা কিন্তু শুধু ওই ওঠাই যায়, কোনো কিছু ঘুরে দেখা যায় না, কারণ সবটাই ভেঙে গেছে। খুব অল্পই কিছু টুকরো টাকরা পড়ে আছে। নিচটায় ঘুরতে পারবেন, পেছন দিকটা জঙ্গল। এর বেশি কিন্তু এই বাংলোর চারপাশে আর কিছু নেই। সামনে একটি মাঠ আছে, সেখানে কিছু খাবারের স্টল আছে। আর আশেপাশে আপনারা এই শীতকালটায় কিন্তু পিকনিক করতে আসতে পারবেন। তার জন্য আলাদা করে অবশ্য স্পট বুকিংয়ের কোনো দরকার নেই, কিন্তু আপনারা চাইলে পিকনিক করতে আসতে পারবেন। এর উল্টো দিকেই আছে ইছামতি নদী, আর তারপরেই আছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যেটা আমাদের এই জায়গার দ্বিতীয় হটস্পট আর কি। তো নীলকর সাহেবের বাংলো তো ঘুরে দেখা শেষ। এবার এই বাংলোর উল্টো দিকেই আছে ইছামতি নদী, আর এই ইছামতি নদীতে আপনারা কিন্তু বোটিং করার সুযোগ পেয়ে যাবেন। তবে নদীতে বোটিং করার আগে আমরা ঠিক করলাম আমরা আগে পেটে কিছু খাবার দাবার দিয়ে নেবো, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, প্রায় 11:30 বাজে। এখনও অবধি আমাদের ওই সকালে চা বিস্কুট ছাড়া আর কিছুই খাওয়া হয়। তো এখানে এই কাকিমার দোকানে এগরোল আর ডিম পাউরুটি অর্ডার দিলাম আমরা যথারীতি। এখানকার এগরোল ডিম পাউরুটির দাম কিন্তু খুব একটা বেশি নয়, খুব রিজনেবল প্রাইসের মধ্যে, আর খুব টেস্টি খেতে হয়েছিল, খুব সুস্বাদু খাবারগুলো এখানকার। ওই বলে না, গ্রামের দিকের খাবারের একটা আলাদা বোধহয় স্বাদ থাকে, তো আমাদেরও সেটাই মনে হয়েছিল। শহরের একঘেয়ে খাবারগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত, তো একই খাবার হয়তো শহরেও খাই, কিন্তু এখানে খাচ্ছি অন্যরকম খেতে লাগবে। এই যে আমাদের জল খাবার খাওয়া হচ্ছে। এবার জল খাবার খেয়ে আমরা এখান থেকে যাব বোটিং করতে। বোটিং করার কিন্তু এখানে দুটো অপশান আছে, হয় আপনারা নৌকায় করে বোটিং করতে পারেন, অথবা আপনারা প্যাডেল বোটে করে বোটিং করতে পারেন। আমার অবশ্য প্যাডেল বোটের দামটা মানে ফেয়ারটা জিজ্ঞেস করা হয়নি, তবে নৌকাটায় যেহেতু আমরা বোটিং করেছি, নৌকাটার ফেয়ারটা হলো পার হেড আধ ঘন্টার জন্য 60 টাকা, 1 ঘন্টার জন্য 100 টাকা। আর এই যে উল্টো দিকে জঙ্গলটা দেখছেন, এটাই কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য। উল্টো দিকে যে সাদা পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে কিন্তু এই অভয়ারণ্যের মধ্যে যাওয়া যায়। এছাড়াও এই অভয়ারণ্যে যাওয়ার আর একটা মেন গেট আছে, তবে এই পেছন দিকের গেটটা দিয়ে ঢুকে অভয়ারণ্য দেখে নেওয়াটাই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ সামনের গেটটা অর্থাৎ মেন গেটে যেতে গেলে আপনাদের এখান থেকে প্রায় বেশ কয়েক কিলোমিটার যেতে হবে, এবং সেটার জন্য লোকাল ট্রান্সপোর্ট কী আছে আমরা জানি না, কারণ আমাদের যেহেতু নিজস্ব বাইক ছিল আমরা আমাদের বাইকে করে চলে যেতে পেরেছি। আপনারা যারা ট্রেনে বাসে করে আসবেন তারা কিন্তু স্থানীয়দের অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে এখান থেকে লোকাল কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে মেন গেটে যাওয়া যায় কি না। যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই ব্যাকডোর দিয়ে আপনারা ঢুকে অনায়াসে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এবার আমরা একে একে নৌকায় উঠে পড়লাম। আগেই বলেছিলাম যে আমরা ডিঙি নৌকায় যাচ্ছি, আমাদের ভাড়া আমরা আধ ঘন্টার জন্য ঘুরবো, সেই জন্য আমাদের পার হেড 60 টাকা করে দিতে হবে। তো আধ ঘন্টায় ওনারা এই নদীটারই কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবেন, আবার আমরা যেখান থেকে উঠলাম ঠিক সেইখানেই নামিয়ে দেবেন। অথবা আমরা যদি চাই, ওনারা অভয়ারণ্যের পেছনের যে গেটটা আছে অর্থাৎ নদীর ওপারে নামিয়ে দেবেন। নীলকর সাহেবের বাংলো, বিভূতিভূষণ অভয়ারণ্য আর এই ইছামতি নদীর ওপর বোটিং, এগুলো ছাড়া এই অঞ্চলে কিন্তু আর যে বিশেষ কিছু লক্ষণীয় আছে তা নয়। তবে যেটা আছে সেটা হচ্ছে চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। এখন আপনারা যেখানটা দেখছেন সেটাই হচ্ছে পারামাদান ফরেস্ট, আর এর মাঝখানেই আছে বিভূতিভূষণ অভয়ারণ্য। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু বোটিং করা প্রায় শেষের দিকে। মাঝি ভাই আমাদের বেশ কিছুটা ঘুরিয়ে নিয়েছেন, এবার কিন্তু আমরা আবার ফেরত চলে যাচ্ছি। আপনাদের একটা মজার কথা বলি, আপনারা হয়তো ভাবছেন এই তো 2-3টে জায়গা আছে দেখার মতো, তাহলে ভিডিওটা এত বড় কেন, এত লেন্দি ভিডিও বানানোর দরকার কি? আসলে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের মনে প্রচুর স্মৃতি সেই জায়গার জড়ো হয়, এবং আমরা যখন পরবর্তীকালে সেই বেড়াতে যাওয়ার গল্প বলি তখন চেষ্টা করি নিজেদের স্মৃতির ভান্ডার থেকে যতটা পারি উজাড় করে দিতে। আমি যেহেতু আপনাদেরকে সেই গল্পটাই বলছি ভিডিও সহকারে, তাই আমিও চেষ্টা করছি যতটা পারি আপনাদের জানাতে জানাতে যেতে। বোটিং আমাদের শেষ। উল্টো দিকটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অভয়ারণ্যে ঢোকার পেছন দিকের গেট। তবে যেহেতু আগেই বললাম আমরা যাচ্ছি অভয়ারণ্যের মেন গেটের দিকে, সেই জন্য আমরা ওদিক দিয়ে না ঢুকে আমরা চললাম এবার আমাদের বাইক যেখানে রাখা আছে সেখানে। আচ্ছা, পার্কিং নিয়ে একটা কথা বলি। আপনারা যারা 4 চাকা বা বাইকে আসবেন, পার্কিং নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হবে না, ওই বাংলোর সামনেই কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। তো যাই হোক, নীলকর সাহেবের বাংলো ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি।
অভয়ারণ্যের মেন গেটের দিকে। তো আমরা এখন যাচ্ছি মেন গেটটা এখান থেকে কয়েক কিলোমিটার দূরে। তো যেতে যেতে বলুন আরেকটু গল্প করে নিই আপনাদের সাথে। ভিডিওটা যখন এতদূর দেখেই ফেলেছেন তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওটা দেখতে ভালো লাগছে, তাহলে বাকিটাও বরং দেখেই নিন। তো যে কথাটা বলছিলাম, আপনারা যদি এখানে নাইট স্টে করার কথা ভাবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে নাইট স্টে করার জন্য 2-1টা রিসর্ট কিন্তু আছে এবং সেখানকার অ্যাকোমোডেশনও যথেষ্ট ভালো। আপনারা চাইলে জনপ্রতি মিনিমাম 1000 থেকে 1200 টাকা বা তারও বেশি টাকা দিয়ে এখানে থাকতেই পারেন। সেক্ষেত্রে আশপাশের কোনো সাইট সিইং আপনারা পাবেন না, মানে ওই অ্যাকোমোডেশনের মধ্যে কোনো সাইট সিইং পাবেন না, কিন্তু 4 বেলার খাবার ওখান থেকে ওনারা প্রোভাইড করবেন এবং রাতের থাকার ব্যবস্থা তো আছেই। ব্রিজ রাইড শেষ। এখানে ব্রিজের জন্য মানে ব্রিজে রাইড করার জন্য টাকা দিতে হয়েছে, এটা এখানকার নিয়ম। 15 করে মনে হয় নেবে। তো দেখুন আমরা এসেছি পারমাদান জিএসএফপি স্কুল। এটা হচ্ছে আপনার বাগদা, পশ্চিম চক্র, উত্তর 24 পরগনা, নলডুগারি। এবার আমরা যাব অভয়ারণ্যের গেটের দিকে। এই যে আমরা অভয়ারণ্যের সামনে এসে গেছি, পুরো দেখতে পাচ্ছেন গেট। এইগুলো হচ্ছে পার্কিং অভয়ারণ্যের। এই হলো অভয়ারণ্যের মেন গেট, যে গেটের কথা এতক্ষণ ধরে আপনাদের আমি বলে আসছি। তা আপনারা চাইলে পেছনের গেটটা দিয়েও ঢুকতে পারেন অথবা ঘুরে এসে এই গেটটা দিয়েও ঢুকতে পারেন। আর এই হচ্ছে টিকিট মূল্য। গাড়ি পার্ক করার জায়গা কিন্তু ভেতরেই আছে, যদিও পেছন দিকের গেটটা দিয়ে ঢুকলে তখন কিন্তু গাড়ি পার্ক করার ফেসিলিটি পাবেন না, কারণ পেছন দিকের গেটটা দিয়ে আসতে গেলে ইছামতি নদী নৌকায় করে ক্রস করে আসতে হয়। সেক্ষেত্রে আপনার গাড়ি নীলকর সাহেবের বাংলোর সামনে আপনাকে রেখে দিতে হবে। তবে যদি সামনের গেটটা দিয়ে আসেন তাহলে গাড়ি পার্ক করার জন্য অভয়ারণ্যের ভেতরেই জায়গা আছে, তার জন্য আলাদা টিকিট চার্জ দিতে হয়। এছাড়া আপনি যদি চান তো অভয়ারণ্যের বাইরে কিছু প্রাইভেট গাড়ি পার্কিং আছে, সেখানেও রাখতে পারেন। তবে যারা অভয়ারণ্যে আসবেন তারা কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে কিন্তু এখনও অবধি অনলাইন ট্রানজ্যাকশান হয় না। তো সেক্ষেত্রে টিকিট কাটার জন্য অবশ্যই ক্যাশ টাকা যেন আপনার সাথে থাকে। তো অভয়ারণ্যের মধ্যে আছে এই সংগ্রহশালাটি, যে সংগ্রহশালাতে আপনি দেখতে পাবেন এই অভয়ারণ্যে অর্থাৎ এই অঞ্চলে কী কী প্রাণী আছে, কী কী বন্য প্রাণী আছে, কী কী পাখি আছে, কী কী সাপ এখানে দেখতে পাওয়া যায়। তবে এটুকু আপনি মাথায় রাখবেন অবশ্যই যে আপনি কিন্তু একটি অভয়ারণ্যে এসেছেন, কোনো চিড়িয়াখানা আসেননি, তাই অনেক রকম পশু দেখতে পাবেন, এটা কখনোই যেন এক্সপেক্ট করবেন না। আর এটা কিন্তু খুব ছোটোখাটো একটা অভয়ারণ্য, এমন কিছু বৃহৎ অভয়ারণ্য নয়। 4-5 কিলোমিটার এরিয়া নিয়ে তৈরি অভয়ারণ্য। তো এখানে খুব একটা বিশেষ কিছু দেখতে পাবেন না, বেশ কিছু হরিণ ছাড়া আছে, সেগুলো দেখতে পাবেন। চিতল হরিণ যেটা এখানে পাওয়া যায় হয়তো, এবং সেই হরিণেরই একটা দল দেখতে পাবেন। আমরা যদিও 2-3টেই দেখতে পেয়েছি। আর কিছু ময়ূর আছে, 2টো ময়ূর, কিছু তোতা পাখি, পায়রা, এগুলো অবশ্য এখানে এরা খাঁচাবন্দি করে রেখেছেন, সেগুলো দেখতে পাবেন। আর বাকি হচ্ছে এই অভয়ারণ্যের গাছগাছালি, পাখপাখালি, আর কিছু স্থানীয় পাখি দেখতে পাবেন, যেগুলো হয়তো সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। তো আমরা এসে গেছি অভয়ারণ্যের খাঁচার সামনে। অভয়ারণ্যের খাঁচা এটা, যেখানে হরিণগুলো রাখা আছে। তো হরিণগুলো এতটাই দূরে, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। তো আমরাও মানে চোখকে ছোট করে হরিণগুলোকে দেখছিলাম, এতটাই দূরে তারা ছিল। আর খুব একটা ছিলও না, এই 5-6টাই সামনে ঘুরছিল, কিন্তু স্থানীয়রা বললেন যে অনেকগুলি নাকি হরিণ আছে এবং তারা নাকি মাঝে মাঝে দেখতে পান। তবে আমরা এই 4-5টাই দেখতে পেয়েছি, এটা আমাদের ব্যাড লাকি বলবো, আর কি বলা যাবে। আর কিন্তু এখানে অভয়ারণ্যে হরিণ ছাড়া কিন্তু আলাদা কিছু নেই। বাকি কিছু পাখি আছে যেগুলো ওনাদের আলাদা করে খাঁচায় আটকানো আছে, 2টো ময়ূর আছে, কিছু তোতা পাখি আছে, ম্যাকাও আছে, আর হচ্ছে গিয়ে কয়েকটা পায়রা আছে। তো এই ছিল আমাদের মঙ্গলগঞ্জ ভ্রমণ। যেহেতু আমরা একটা ডে ট্যুরে এসেছি, তাই আমাদের ট্যুরটা এবার শেষ হবে। এই জঙ্গলটা আশপাশটা একটুখানি ঘুরে নিয়ে আমরা এবার যে যার বাড়ি চলে যাব আবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন, এগুলো বেশ জানতে ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। ততক্ষণ দেখতে থাকুন, ভালো থাকবেন। দুদিকে যাওয়া যায়, এদিকেও একদিকে যাওয়া যায়, এদিকে একদিকে যাওয়া যায়।